রপ্তানিতে বাধা থাকলে দিল্লির কাছে 15 লাখ টিকা উপহার হিসেবে চাই ঢাকা। চীনা টিকা কেনার চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহে। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদালতের আদেশ রোববার। কালো আইন বাতিল চেয়ে সুরক্ষা আইনের দাবি। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে 27শে মে বিশেষ অধিবেশনের ডাক জাতিসংঘের। পাশে থাকার জন্য ঢাকাকে ফিলিস্তিনের কৃতজ্ঞতা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রপ্তানিতে বাধা থাকলে অক্সফোর্ডের 15 লাখ করোনা টিকা ভারতে উপহার হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে এ প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া এ সপ্তাহ নাগাদ চীন থেকে করোনা টিকা কেনার বিষয়টি চূড়ান্ত হবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির টিকা পেতে দেরি হওয়ায় বিপাকে আছেন অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা। এই অনিশ্চয়তা আছেন দেশের অন্তত 15 লাখ মানুষ। সেরাম রপ্তানি বন্ধের ঘোষণা দেয় এবার দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনে ভারতকে টিকা উপহার দেওয়ার প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এক্সপোর্টে বারও থাকে, আপনি গিফট করেন, দেখেন ওই অ্যাভিনিউসটা পাবেন কিনা। আগে তো গিফট করেছেন, তো এইটা কোন উনি বললেন যে আমি জানি আপনাদের অবস্থা, আর আপনি তো আমাদের অবস্থা আরো ভালো জানেন, ওনাদের অবস্থা খুব খারাপ। তাই বললাম তো আমার তো আরো অবস্থা খারাপ, আমার এই 15 লক্ষ লোক এরা যদি না পায় তো একটু তো ইউজলেস হয়ে যাবে। উনি বললেন আই আন্ডারস্ট্যান্ড। বললাম কোনোভাবে চেষ্টা করেন। রাশিয়ার টিকা নিয়ে আলোচনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে চীন থেকে সিনোফার্মের টিকা কেনার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। রাশিয়ারটা এখনো পুরোপুরি হয় নাই, কারণ যে ডকুমেন্ট ওরা পাঠিয়েছিল আমাদের এখান থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখনো ওইটা ফাইনাল নেগোসিয়েশন হয়। তবে চায়নারটা মোটামুটি শুধু 2টা ডকুমেন্ট দরকার, একটা কালকে চলে গেছে। হোপফুলি এভরিথিং উইল বি সেটেল বাই দিস উইক। যুক্তরাষ্ট্রের অব্যবহৃত অক্সফোর্ডের টিকা বাংলাদেশকে দেবার অনুরোধ জানানো হলেও সেখান থেকে আনুষ্ঠানিক কোনো উত্তর আসেনি বলেও জানান মন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরবরাহ নিশ্চিত করতে না পারলে অক্সফোর্ডের টিকা সংকটে পড়বে বাংলাদেশ। এখন পর্যন্ত অবশিষ্ট থাকা 12 লাখ টিকা 7 থেকে 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকা আনার ব্যাপারে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন 72,48,829 জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে 58,19,912 জনকে। এরপরই সরবরাহের সংকটের কারণে প্রথম ডোজের টিকাদান বন্ধ করার পর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে 39 লাখেরও বেশি মানুষ। সেরাম থেকে আনা 1,02,00,000 ডোজ টিকার মধ্যে অবশিষ্ট আছে মাত্র 12 লাখ, যা দিয়ে 7 থেকে 10 দিন চলতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিছু কিছু কেন্দ্রে মজুদ থাকা টিকা দিয়ে চাহিদা মেটাতে পারলেও অনেক কেন্দ্রই পড়ছে টিকা সংকটে। আমরা এখন সেকেন্ড ডোজ দিয়ে যাচ্ছি। আমাদের এখানে 12,395 দিয়েছি প্রথম ডোজ, সেকেন্ড ডোজ আমরা 10,555 দিয়েছি। তো আমাদের ঘাটতি হয়তো 1,000-এর মতো থাকতে পারে। বর্তমান অলরেডি 42,000 দিয়ে ফেলেছি সেকেন্ড ডোজ, এই প্রথম ডোজ যারা নিয়েছেন, আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু পরিমাণ টিকাও আমাদেরকে ইতিমধ্যে দিয়ে রেখেছেন, আমরা তাদেরকে দিতে পারবো। শঙ্কা থাকার পরও টিকা পেয়ে স্বস্তি ছিল অনেকের কণ্ঠে। যে একটা টেনশন তৈরি হয়েছে তার মাঝেও আজকের দিনে আমি এসে টিকা পেয়েছি, আমার কাছে তো ব্যবস্থাপনাটা খুবই ভালো লেগেছে। টিকা পেয়েছি সময় মতো, আমাদের করোনাও হয়েছিল 1 মাস পরে আসতে বলেছে, আমরা হ্যাপি। টিকা নিয়ে চিন্তিত স্বাস্থ্য অধিদপ্তরও। প্রথম ডোজের টিকা পাওয়াদের দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে তারা। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যে টিকাটি আছে, যার যতখানি মজুদ আছে তার উপর নির্ভর করবে তারা কতদিন দিতে পারবে, কিন্তু আমাদের কাছে যে পরিমাণ মজুদ আছে তাতে সর্বোচ্চ 1 সপ্তাহ চলতে পারবে বলে আমাদের হিসাব। তবে এইটি প্রতিষ্ঠান ভেদে 1-2 দিন বেশি কম হতেই পারে। এদিকে যারা এখনো টিকা পাননি
তাদের শঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় আরও 36 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1457 জন। শনাক্তের হার 7.50। এদিকে দেশে করোনা সংক্রমণ এখন কিছুটা কম থাকলেও আগামী মাসে তা আবারও ঊর্ধ্বমুখী হতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেশে 482টি ল্যাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 19,437 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,457 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.50%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,85,194 জনে। দেশে করোনায় আরও 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 26 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,284 জনের। বিশেষজ্ঞ চিকিৎসকদের আশঙ্কা, ঈদে অবাধ যাতায়াতের প্রভাব পড়তে পারে আগামী মাসে। বড় শহরের মতো জেলা শহরগুলোতেও বাড়তে পারে সংক্রমণ। আগে হয়তো বা খালি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর এখানেই বেশি হইতো। এখানে মানুষও বেশি, এখানে মানুষের মানে চলাচলও বেশি, সবকিছু বেশি এখানে মানে হওয়ার সম্ভাবনা। কিন্তু এই যে সামনে এই মাসের শেষে বা জুন মাসের প্রথম দিকে যে হবে, সেইটা কিন্তু ওই শহরগুলোতেও হবে। কারণ শহরগুলোতে তো ঢাকা থেকে বহু লোকজন, লক্ষ লক্ষ লোকজন গেছে এবং তারা তো সংক্রমণটা সঙ্গে নিয়ে গেছে। সারা দেশে করোনায় নতুন করে সুস্থ হয়েছেন 1,378 জন। এ নিয়ে মোট সুস্থ 7,27,510 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর মধ্যে 24 মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন। সৌদি আরব কর্তৃপক্ষ হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্তারোপ করায় দেশটিতে এই 5 দিন সকল ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব ভ্রমণের জন্য যেসব যাত্রীর বুকিং ছিল তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণে বিমানের নিকটবর্তী কার্যালয়ে যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। মহামারীর মধ্যে কিছু দেশ ছাড়া এখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। রোজিনার জামিনের অপেক্ষা বাড়ল। দুপুরে ভার্চুয়াল শুনানির পর আদেশের জন্য রোববার দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম বাকিবিল্লাহ। এতে আরও 2 দিন কারাগারে থাকতে হচ্ছে প্রথম আলোর এই সাংবাদিককে। বৃহস্পতিবার সকাল থেকেই বিচারিক আদালতের প্রাঙ্গণে জড়ো হন রোজিনার স্বজন, সহকর্মী ও গণমাধ্যম কর্মীরা। 10টায় জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা 1:45টায়। ভার্চুয়াল শুনানিতে রোজিনার আইনজীবী বলেন, মামলার এজাহারে উল্লেখ করা আলামতের সঙ্গে জব্দ তালিকার মিল নেই। সচিবালয় সংরক্ষিত এলাকার নয় বলে গুপ্তচর বৃত্তির অভিযোগও এক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি তার। যে ধারায় মামলা হয়েছে তা জামিনযোগ্য বলেও মনে করেন তিনি। জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার, জামিন পাওয়াটা হচ্ছে তার আইনত অধিকার। রোজিনা ইসলামের দেহ থেকে কিংবা তার দখল থেকে কথিত মতে তিনি কোনো চুরি করেছেন কিনা এবং উদ্ধার হয়েছে কিনা, এটা হচ্ছে একটা আইনগত প্রশ্নবিদ্ধ বিষয়, যেহেতু এজাহার এবং জব্দ তালিকা তা সমর্থন করে না। তবে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঘটনার দিন দায় স্বীকার করে রোজিনার বক্তব্যের ভিডিও ফুটেজ আদালতে দাখিলের আবেদন করেন। তাকে জামিন দিলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও মন্তব্য তার। এই মামলাটি যেহেতু একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেজে, এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে মামলার এই তদন্ত বিঘ্নিত হবে। সারাদিন প্রতীক্ষার পরও দিন শেষে জামিনের আদেশ না পেয়ে হতাশ তার পরিবারের সদস্যরা। ভাই হিসেবে আমার অবশ্যই পীড়াদায়ক, আমার জন্য অবশ্যই পীড়াদায়ক। তারপর বিজ্ঞ আদালত মনে করেছেন, এখন আদালতের বিষয়ে বলার এখতিয়ার তো আমার নাই। যদি একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব। সোমবার পেশাগত দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক করা হয়। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয় শাহবাগ থানায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ একাধিক মানববন্ধনে
রোজিনা ইসলামের বিরুদ্ধে অভিযোগ তদন্তে নতুন করে নিরপেক্ষ তদন্ত কমিটি করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা। রোজিনা ইসলামকে হেনস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন বক্তারা। এ সময় সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান তারা। 1923 সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। আজকে 50 বছর বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট কখনোই কারোর বিরুদ্ধে ব্যবহার করা হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যা প্রণয়ন করা হয়েছিল, আজকে গণতান্ত্রিক কাঠামোতে এই আইন কালো আইন বেঁচে থাকতে পারে। বর্তমান তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে ঘটনার তদন্ত করার দাবি জানান বক্তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ছাপিয়ে সংবাদ মাধ্যমের মালিকেরা সাংবাদিকদের অপমান করেছেন বলেও মন্তব্য করেন তারা। আপনাদের রিপোর্টাররা যে অনুষ্ঠানটি বয়কট করলো, আপনারা মালিক হিসেবে 20-25 হাজার টাকার লোভে সেই বিজ্ঞাপনটি পত্রিকায় ছাপবে। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। এদিকে নিপীড়নমূলক সিক্রেটস আইন বাতিল করা সহ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় পার্টি ও জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়। জীবনমান স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তুলে দেন পদক। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। 1977 সাল থেকে প্রতি বছর এই স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। চলতি বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 9 জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেয়া হয় এই সম্মানজনক পদক। নিজের হাতে তুলে না দিতে পারি। গণভবনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়। জীবনমান স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে। করোনা ভাইরাস মহামারী আকারে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, যার ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষ কিছু কিছু সমস্যায় ভুগছে। আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। দেশের উন্নয়নে কাজ শুরু করলেও 75-এর পর তা থেমে যায়। সে সময় বিদেশে থেকেও দেশ পুনর্গঠনের কাজ অব্যাহত রাখা হয় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় আসার পর চেষ্টা ছিল বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলার। মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই সবসময় আমরা চাই। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যতদূর এগোতে পেরেছি 50 বছর পূর্তিতে, আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এবার পদক পেলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম AKM বজলুর রহমান, শহীদ আহসানুল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সমাজসেবায় অধ্যাপক ডাক্তার M আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 5 বছরে দুদকের মামলা ও অন্যান্য উদ্যোগে ব্যাংকিং খাতে ফেরত এসেছে 20,000 কোটি টাকার কুঋণ, জানিয়েছে সংস্থাটি। সেই সাথে পর্যন্ত মানি লন্ডারিং আইনে করা শতভাগ মামলার পক্ষে রায় পেয়েছে দুর্নীতি দমন কমিশন। টাকা ফেরত আসা ইতিবাচক, তবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বলছে টিআইবি।
বেসিক ব্যাংকের ৪,৫০০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় মোট ৬১টি মামলা করে দুদক। দুর্নীতির মামলার দায়েরের জেরে খেলাপিরা এ পর্যন্ত ফেরত দিয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা। কৃষি ব্যাংকে কেয়া কসমেটিক্স লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১১১ কোটি টাকা। বিষয়টি নিয়ে দুদক মামলা করলে সুদে আসলে ব্যাংকের মোট পাওনা ১২১ কোটি টাকা পরিশোধ করে দেয় কেয়া কসমেটিক্স। গত ৫ বছরে দুদকের মামলার প্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকের মোট ২০,০০০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করেছে আসামিরা। গ্রেট অ্যাচিভমেন্ট। বিসমিল্লাহ গ্রুপের কয়েক হাজার কোটি টাকার মানি লন্ডারিং, টাকাটা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়েছে। যমুনা ব্যাংকের একটা মামলায় টাকা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়েছে। তো এটা তো চারটিখানি ব্যাপার না। তার কাজেই রেট অফ কনভিকশন সো ফার অ্যাজ ইট রিলেটস টু মানি লন্ডারিং, ইটস দ্য হাইয়েস্ট রেট অফ কনভিকশন বাংলাদেশে। দুদকের এই সফলতা প্রশংসনীয় হলেও অর্থ আত্মসাতের বেশিরভাগ মূল হোতা থেকে গেছে আইনের আওতার বাইরে, বলছে টিআইবি। জড়িতদের আইনের আওতায় আনতে দুদকের আরও তৎপরতা প্রয়োজন, জানালো এই দুর্নীতি বিরোধী সংস্থা। যারা রুই কাতলা, তাদের কাছে তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই তথ্যের বিপরীতে তারা কতজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে সেই ধরনের দৃষ্টান্ত যদি তারা একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সেটি হয়তোবা একটু আরো অর্থবহ হবে। দেশের অর্থ আত্মসাতের মামলা সাফল্যের পাশাপাশি বিদেশে পাচার হওয়া প্রায় ১,০০০ কোটি টাকাও ফিরিয়ে আনতে কাজ চলছে, জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আব্দুল্লাহপুরের দুই ঘনিষ্ঠ বন্ধু শাকিল ও সাব্বির মাদকের ব্যবসাও করতেন একই সঙ্গে। তবে এক পর্যায়ে শাকিলের মাদক বিক্রির ২.৫ লাখ টাকা মেরে দেয় সাব্বির। টাকা পরিশোধে চাপ দিলে ৯ই মে শাকিলকে উত্তরায় ডেকে নিয়ে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর ২০শে মে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত সাব্বিরকে। রাজধানীর উত্তরার আইচি হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৪ যুবক মিলে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। তারা পালিয়ে যাওয়ার পর দৌড়ে আসতে দেখা যায় এক তরুণীকে। যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। যুবকের নাম শাকিল। ঘটনাস্থলে থাকা ওই বান্ধবী জানান, বন্ধু সাব্বির উত্তরায় ডেকে নিয়ে হত্যা করে শাকিলকে। এত সুন্দর একটা ডাক দেওয়ার পরে একটা মানুষ কিভাবে পরিকল্পনা করে যে ওই মানুষটাকে মেরে ফেলবো, আমি কোনোদিনও ভাবতে পারিনি। পরিবারের অভিযোগ, কোন্দলের জেরে বন্ধু সাব্বিরকে দিয়ে তার ছেলেকে হত্যা করিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। আমি আমার ছেলে নিয়ে এটা নিয়ে থাকি এক জায়গায়, ছেলে ও আমার কাছেও থাকে না। আমি এর সাথে করে নাকি একটু রাগারে গেছে, তারপর আমি তো ছেলে দেখতেও পারিনি ভাই, মানে কার সাথে লেনদেন করছে কি হচ্ছে ভাই, সব ব্যাপার আমরা কিছু জানি না ভাই। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রধান অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা বলছে, পরিকল্পিত এই কিলিং মিশনে অংশ নেন ৪ জন। টঙ্গীবাজার থেকে চাপাতি কেনেন তারা। কিশোর বয়স থেকেই তাদের ভিতরে একটা সক্ষতা ছিল। এটা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ভিকটিমকে ডেকে নিয়ে, কৌশলে ডেকে নিয়ে কথার ছলে সময় ক্ষেপণ করেই এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, শাকিল মূলত ড্যান্সার। তার একটি নাচের গ্রুপও ছিল। ইউটিউব, টিকটক ভিডিও করার পাশাপাশি ছিল ইয়াবা বিক্রির ব্যবসা। সেই মাদক কারবারের পাওনা টাকা নিয়েই বিরোধের জেরেই প্রাণ গেছে শাকিলের, বলছেন গোয়েন্দারা। যে ভিকটিমের কাছে এই ক্রিমিনাল এই 2 থেকে 2.5 লাখ টাকা পায়, তো বারে বারে সে ডেট দেয়, ভিকটিম ডেট দেয়, কিন্তু টাকাটা দেয় না। তো বারবার তাকে, যেদিন মারা যায় তাকে অনেকবার তাকে ফোন করে যে ভাই তোর সাথে একটু কথা বলবো, কিছু টাকা তোকে দেবো, তুই একটু আয়। হত্যাকাণ্ডে অংশ নেয়া আরিফ, জনি ও মারুফকে ধরতে তৎপরতা চালাচ্ছে ডিবি। আর নিহত শাকিলের পরিবার বলছে, সরাসরি না হলেও এ হত্যায় জড়িত জুবায়ের ও আকন নামে আরও 2 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের পর আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি মণ সয়াবিন তেলের দাম বেড়েছে ৩৫০ টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই মূলত দেশের বাজারেও দাম বাড়ছে। বর্তমানে বিশ্ববাজারের প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল বিক্রি হচ্ছে $১,৪৮০, যা এ যাবৎকালে সর্বোচ্চ। এদিকে পাইকারি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্র্যান্ড ভেদে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রায় 140 টাকায়। তেল কিনতে বাড়তি দাম গুনতে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। আমাদের যে ইনকাম সোর্স মোতাবেক সবকিছু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি,
অনেক বৃদ্ধি, যা দেখা যাচ্ছে আমাদের জন্য গরিব ফ্যামিলি যারা মধ্যবিত্ত এদের জন্য বেশি সমস্যা। নিম্নমানের পণ্য উৎপাদন ও পণ্যের ওজন পরিমাপে কারচুপির কারণে গত 10 মাসে ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানকে 6,14,13,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই। রাজধানীর তেজগাঁওয়ে আজ বিএসটিআই ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় কথা জানান সংস্থাটির মহাপরিচালক নজরুল আনোয়ার। গত বছরের মার্চ থেকে শুরু হয় করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করে সরকার। তবে করোনা পরিস্থিতিতেও কার্যক্রম চালিয়ে যায় বাংলাদেশি স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। আলোচনা সভায় সংস্থার পরিচালক জানান, 2020 সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাজধানী সহ সারা দেশে মোবাইল কোড ও সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করে বিএসটিআই। এই 10 মাসে 890টি মোবাইল কোড, 1504টি সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা হয়। মামলা হয় 1998টি। দায়েরকৃত মামলা 1489টি, 39 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 220টি পেট্রোল পাম্প, 46টি প্রতিষ্ঠান সিলগালা, 10 কোটি মূল্যের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শিল্প খাতের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে বিএসটিআইয়ের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করতে হবে। একই সাথে সঠিক পরিমাপের যন্ত্রপাতি ব্যবহার ও ওজনে কারচুপি রোধে বিএসটিআই সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন শিল্পমন্ত্রী। স্বাস্থ্যসেবায় ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতি সঠিক পরিমাপ নিশ্চিত করা না গেলে সঠিক রূপ নির্ণয় করা সম্ভব নয়। অন্যদিকে সঠিকভাবে ডায়াগনোসিস করা না গেলে যথার্থ চিকিৎসা সম্ভব হবে না। বিএসটিআই সক্ষমতা বাড়াতে 10 জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের কথা জানান মহাপরিচালক, যেখানে পূর্ণাঙ্গ ল্যাবসহ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা থাকবে। এছাড়াও আরও 10টি কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। মাঠ পর্যায়ে বিএসটিআই এর সম্প্রসারণের জন্য 10টি জেলা বিএসটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রজেক্ট গ্রহণ করা হয়েছে এবং 3টি জেলা কার্যালয়কে আমরা আঞ্চলিক কার্যালয়ে রূপান্তর করা হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নকল সার্টিফিকেটের মাধ্যমে ছাড়পত্র নিতে না পারেন, এর জন্য কাস্টমস হাউসগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে বিএসটিআই। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আগামী 27 মে একটি বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে জাতিসংঘ। পাকিস্তান সহ অন্য মুসলিম রাষ্ট্রের যৌথ আহ্বানে এই অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। বৃহস্পতিবারও গাজায় অন্তত 100 বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হামাস। অন্যদিকে অচিরেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতির আশা করছে হামাস। তবে গাজায় হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় 227 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে 64 শিশু, 38 নারী রয়েছে। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে 52,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এ সংকট সমাধানে বিশ্ব নেতাদের সমর্থনের বিকল্প দেখেন না তিনি। দুপুরে দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইউসুফ। 10 মে জেরুজালেমের আল আকসা মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায়কে কেন্দ্র করে ফিলিস্তিনিদের উপর চড়া হয় ইসরায়েলি বাহিনী। এর জের ধরে হামাস রকেট ছুড়লে জবাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। 11 দিন ধরে চলা সংঘাতে 70 শিশুসহ নিহত 230-এর বেশি ফিলিস্তিনি। এ অবস্থায় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য সরকারসহ সাধারণ নাগরিকেরাও সহায়তা দিচ্ছেন ঢাকার ফিলিস্তিনি দূতাবাসে। এ উদ্যোগে কৃতজ্ঞতা জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। বাংলাদেশিরা শুরু থেকেই ফিলিস্তিনিদের সব সংকটে পাশে দাঁড়িয়েছে, যা সত্যি প্রশংসনীয়। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্বনেতাদের সমর্থন প্রয়োজন বলেও জানান রাষ্ট্রদূত ইউসুফ। এই যুদ্ধ ধর্মের নয়, ভূখণ্ড ও অধিকারের জন্য বলেও মনে করেন তিনি। পবিত্র শবে কদরের রাতে ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে ইসলামের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এটি ইহুদি মুসলিম যুদ্ধ নয়, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে বিশ্ব নেতাদের সমর্থন চাই আমরা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, ক্ষমতা ধরে রাখতেই ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হচ্ছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন রাত ৯টায় বাংলাদেশ। এবার খেলার খবর, শুরুতেই শিরোনাম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা, 3 নম্বরে খেলানোর পরীক্ষা শেষে বাদ নাজমুল শান্ত। অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পুনঃমূল্যায়নের দাবি দ্রুততম মানব ইসমাইলের, ফেডারেশনের সঙ্গে আলাপের আশ্বাস বিওএ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে ওয়ানডে না খেলা একজনই, পেসার শরীফুল। আইপিএল ফেরত সাকিব মুস্তাফিজ আছেন দলে। দীর্ঘদিন নির্বাচকদের আস্থা পাওয়া নাজমুল শান্ত বাদ পড়েছেন। প্রাথমিক দলে থাকলেও মূল দল কিংবা 4 জনের স্ট্যান্ড বাই তালিকায় জায়গা হয়নি ইমরুল কায়েসের। প্রস্তুতি ম্যাচে 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। অনেকটাই নিশ্চিত ছিল বিশ্বকাপের ব্যাটিং পজিশনে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। 3 পরীক্ষা নিরীক্ষা শেষে স্কোয়াড থেকে ছিটকে গেছেন শান্ত। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরেও ঘরের মাঠে বড় কোনো পরিবর্তন আসবে না নিশ্চিত ছিল, হয়েছেও তেমনই। আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে হোম সিরিজে যথেষ্ট ভালো খেলেছিলাম এবং 3-0 আমরা জিতেছিলাম। তো সেই ধারাবাহিকতা ওয়ানডেতে খুব একটা চেঞ্জ করিনি আমরা। তো অলমোস্ট সবাই আছে। তো এক্সপিরিয়েন্সে আমরা আশা করি আমাদের সিলেকশন প্যানেল সবাই আমরা আশা করছি ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা আমরা ভালো ক্রিকেটটা খেলবো। অধিনায়ক তামিম পুরো শক্তির দল পাচ্ছেন এবার। লিটন, সাকিব, মুশফিক, মিঠুন, রিয়াদ ব্যাটিংয়ের দায়িত্ব নেবেন। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সাথে থাকছেন মিরাজ ও শেখ মেহেদি। আফিফ মোসাদ্দেকও আছেন। পেস অলরাউন্ডার ও পেস বোলিংয়ে থাকছেন সাইফুদ্দিন, সৌম্য, তাসকিন, মুস্তাফিজ ও শরীফুল। বেস্ট প্লেয়াররা টিমে থাকলে টিম সবসময় উজ্জীবিত থাকে এবং আমরা সবাইকে খুব ভালোভাবেই পাচ্ছি, ফিট আছে ইনশাআল্লাহ সবাই, এবং প্র্যাকটিস ম্যাচে সবাই খেলছে এবং আশা করছি এই স্ট্যান্ডার্ডটা থাকলে সবাই কনফিডেন্ট থাকলে ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ আশা করছি। রুবেল হাসান মাহমুদ ইনজুরিতে ছিটকে গেছেন। প্রাথমিক দলে থাকলেও স্বপ্ন পূরণ হয়নি ইমরুল কায়েসের। নাইম, তাইজুল, শহীদুল ও আমিনুলকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন করেছে শ্রীলঙ্কা। একই দিনে বাংলাদেশ দল বিকেএসপিতে খেলেছে অনুশীলন ম্যাচ। সেখানে বিসিবি গ্রিনকে 5 উইকেটে হারিয়েছে বিসিবি রেড। অভিজ্ঞ 3 তারকা তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর পাশে 50 করেছেন সৌম্য আর আফিফ। বিকেএসপিতে টাইগাররা যখন প্রস্তুতি ম্যাচে ব্যস্ত, তখন মিরপুরে লঙ্কানরা নেমে পড়েছে অনুশীলনে। কোয়ারেন্টিন শেষে হাতে সময় কম সফরকারীদের। অন্যদিকে নিউজিল্যান্ড ব্যর্থতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের। প্রথম 2 ওয়ানডের বাংলাদেশ দলে জায়গা পাওয়া আফিফ, সৌম্য 50 দিয়ে উদযাপন করেছেন। 3 সিনিয়র তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর ব্যাটেও এসেছে 50। ব্যাটসম্যানদের এই দাপট জানিয়ে দিচ্ছে ওয়ানডে সিরিজে ব্যাটিং উইকেটই হবে চূড়ান্ত পরীক্ষা। সৌম্য, নাইম 113 রানের ওপেনিংয়ে বিসিবি গ্রিনের স্বাচ্ছন্দ্য শুরু। আউট না হয়েও 38 করা নাইমের অবসর জানিয়ে দেয় তার থাকা হচ্ছে না ওয়ানডের দলে। 3 নেমে 20 বলে 27 সাকিবের ব্যাটে। এরপর অভিজ্ঞ মাহমুদুল্লাহর 62 আর আফিফের 64 রানে ভর করে 45 ওভারে 284 রান বিসিবি গ্রিনের। জবাবে তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে তিনি তার পুরনো স্টাইলে ফিরেছেন। 58 বলে তার 80 রানের ইনিংসেই গড়ে ওঠে জয়ের ভিত। মুশফিকও রান করেন 100 স্ট্রাইক রেটের উপরে। 64 রান করে অন্যদের সুযোগ দিতে চলে যান অবসরে। 5 উইকেটের সহজ জয় বিসিবি রেড দলের। দুপুর 3টায় মিরপুরে অনুশীলন শুরু লঙ্কানদের। ঘণ্টা 2 ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে কেটেছে ব্যস্ত সময়। মাঝে 2টো মাত্র দিন কলম্বোতে 6 দিনের ক্যাম্প করে বাংলাদেশ এসেছে লঙ্কানরা। অভিজ্ঞতা, তারকা খ্যাতিতে পিছিয়ে থাকলেও ভালো কিছু স্বপ্ন দেখছেন উদানা। বাংলাদেশ কন্ডিশন পরিচিত। বাংলাদেশে অনেক তারকা ক্রিকেটার আছেন। অভিজ্ঞতার দিক দিয়ে ওরা এগিয়ে। আমাদের দল একেবারে তারুণ্য নির্ভর। তবে আশা করি আমরা ভালো কিছু করতে পারবো, বাংলাদেশকে হারাতে পারবো। 23 মে দিবারাত্রির প্রথম ওয়ানডে মিরপুরে। একই ভেন্যুতে পরের 2 ম্যাচ 25 আর 28 মে।
রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ঝুঁকির মাঝেই শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সফলভাবে আসর শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি ও সিসিডিএম। ক্লাব প্রতিনিধিদের সাথে সভা করেছে বিসিবি মেডিকেল টিম। টোটাল ব্যাপারটা একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, যেটা ক্লাবগুলির কাছে অলরেডি পাঠানো হয়েছে। তো মূলত খেলা শুরু হওয়ার আগে আমরা কয়েক দফা কোভিড টেস্ট করে খেলোয়াড়দেরকে আবাসিক হোটেলে তুলব এবং গত বঙ্গবন্ধু কাপ এবং প্রেসিডেন্ট কাপের গত বছর অনুষ্ঠিত এই খেলাগুলিতে আমরা যে ধরনের প্রোটোকল ফলো করেছি, অনেকটা একই ধরনের প্রোটোকল আমরা ফলো করার চেষ্টা করব। দেশের দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকের জন্য মনোনীত হননি ইসমাইল হোসেন। বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি। অতীতে অলিম্পিকের জন্য 100 মিটার স্প্রিন্টের সেরাকে বেছে নেওয়া হলেও এবার 400 মিটারের জহির রায়হানকে বেছে নেওয়া হয়েছে। ফেডারেশনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করা হবে আশ্বাস দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিশ্ব অ্যাথলেটিক্সে বাংলাদেশের নেই বলার মতো কোনো অবস্থান। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে হয় অলিম্পিক অংশগ্রহণ। এবার সেটা নিয়েই বিতর্কের মুখে পড়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। গতির ঝড় তোলা 100 মিটার স্প্রিন্ট থেকেই বরাবর বেছে নেওয়া হয়েছে। এবার সেটা বদলে যাওয়াতেই হয়েছে সংকট। সবশেষ বাংলাদেশ গেমসে 10.50 সেকেন্ডে শ্রেষ্ঠত্ব নিয়ে টোকিও যাত্রার আশায় বুক বেঁধেছিলেন ইসমাইল, কিন্তু শেষ মুহূর্তে হলো স্বপ্নভঙ্গ। ইসমাইল নন, অলিম্পিকের জন্য 400 মিটারের সেরা জহির রায়হানকে বেছে নেয় ফেডারেশন। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নির্বাচন প্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি দেশের দ্রুততম মানবের। এইটা কিভাবে সিলেকশন হয় তা আমি জানি না। তা আশা করব যে আমি অলিম্পিকের মাধ্যমে এটা পূর্ণ বিবেচনায় আনার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, যে এটা যদি আবার পূর্ণ বিবেচনায় এনে আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি মনে করব যে সঠিক ডিসিশন হবে। অলিম্পিকে যাবার জন্য যে শর্ত সেটা কি পূরণ করেছেন জহির রায়হান? সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেননি। 2020 সালে তার পারফরমেন্স বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বর্তমানে রায়হানের পারফরমেন্স এবং ফিটনেস কোন পর্যায়ে আছে সেটা যাচাই করার আশ্বাস মিলেছে। এটা তো অ্যাথলেটিক ফেডারেশন বলতে পারবে যে তারা যে পাঠিয়েছে তার কি ভিত্তিতে, তাদের একটা ভিত্তি অবশ্যই আছে। হয়তো জহির রায়হানের যে নাম পাঠিয়েছে 200 মিটার স্প্রিন্টে এখন পর্যন্ত তার টাইমই বেস্ট, কিন্তু এটা হলো 2020 সালের, কারণ গত নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সে 6 ছিল, সে অংশগ্রহণ করতে পারেনি। ওয়াইল্ড কার্ড ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ফেডারেশন। তবে নির্বাচন কমিটির সাথে নতুনভাবে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে সাম্প্রতিক বিতর্কে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আতালান্তাকে 2-1 গোলে হারিয়ে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন ইউভেন্টাস। অন্যদিকে ফ্রেঞ্চ কাপে শিরোপা জিতেছে আর এক বড় দল পিএসজি। মোনাকোকে 2-0 গোলে হারিয়ে ফরাসি জায়ান্টরা। কোপা ইতালিয়ার ফাইনালে কুলুসেভস্কির গোলে প্রথম লিড নেয় ইউভেন্টাস। এরপর বিরতির আগেই সমতায় ফেরে আতালান্তা। 73 মিনিটে ফেডেরিকো চেইসা ইউভেন্টাসের জয়সূচক গোলটি করেন। দায়িত্ব নেওয়ার পর আন্দ্রেয়া পিরলোর অধীনে এটাই প্রথম শিরোপা ইউভে। এদিকে এমবাপের নৈপুণ্যে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি। সাসপেনশনের কারণে নেইমার না থাকলেও জয় কঠিন হয়নি লা পারিসিয়ানদের। এমবাপের পাস থেকে বল পেয়ে মোনাকোর বিপক্ষে লিড এনে দেন ইকার্দি। এরপর শেষ দিকে এমবাপের গোলে ট্রফি জয়ের আনন্দে ভাসে পিএসজি। এই ছিল খেলার খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। 19 শতকের ফরাসি ইমপ্রেশনিজমের ধারার অন্যতম চিত্রশিল্পী ক্লদ মনের অনবদ্য সৃষ্টি ওয়াটার লিলি, যার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন এই পুকুর থেকেই। করোনা আতঙ্কে 6 মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য আবারও খুলেছে তার জিগানি বাগানের দুয়ার। ইউরোপ জুড়ে করোনা পরিস্থিতির উন্নতি হয়, অনেকেই ঘুরতে যাচ্ছেন সেখানে।
নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সাংবাদিক রোজিনা ইসলামও ভুল করতে পারেন, তবে তিনি যাতে ন্যায় বিচার পান সরকার সে চেষ্টা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রোজিনা ইস্যুটি আবেগের জায়গা থেকে নয়, বাস্তবতা নিরিখে দেখতে হবে। নিরপেক্ষ তদন্ত করতে যথাযথ কর্তৃপক্ষের সাথে মন্ত্রী কথা বলবেন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ নেতারা দুপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডিআরইউ এর পক্ষ থেকে রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়। বিষয়টাকে ইমোশনালি না দেখে বিষয়টাকে বাস্তবতার নিরিখে বিচার করার জন্য আমি প্রতিনিয়ত ভুল করি বা করি, আমরা সবাই করি, সুতরাং একজন রোজিনা ইসলামও ভুল করতে পারে, সেটি কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সেটিও মাথায় রাখতে হবে। তবে তিনি যাতে ন্যায় বিচার পান সেটি আমরা চেষ্টা করছি। ব্যক্তি স্বার্থের কারণে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের ঐক্য বেশি দিন টিকে থাকবে না বলে মনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় মির্জা ফখরুল দাবি করেন, সাগররুনি হত্যার পর সাংবাদিকদের যে ঐক্য তৈরি হয়েছিল তা অটুট থাকলে এতদিনে হত্যার বিচার হতো, সেই সাথে এখন সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনও বন্ধ হতো। আলোচনা সভায় বিএনপি নেতারা দাবি করেন, দেশে গণতন্ত্র থাকলে সব শ্রেণী পেশার মানুষ সম্মান নিয়ে নিজেদের কাজ করতে পারত। এ সময় মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ত্যাগ স্বীকার করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আজকে কেন আপনার এই অবস্থা? রোজিনা ইসলামের বিরুদ্ধে আজকে সব সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছেন শুনলাম। আমি মনে করি এই ঐক্য কতক্ষণ টিকবে? সাগররুনির ব্যাপারেও আমি দেখেছিলাম দুই পক্ষই বিভক্ত, 2-3 পক্ষ তারা একসাথে রাস্তায় নেমেছিলেন, 4-5 দিনও যায়নি। একজন আপনার উপদেষ্টা হয়ে গেছেন সরকারের, আর কয়েকজনকে আরো কিছু হালুয়া রুটি দিয়ে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেয়া হবে প্রায় 29,000 কোটি টাকা, যা এবারের চেয়ে 2,200 কোটি টাকা বেশি। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশেষ গুরুত্ব দেয়া হবে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে, পাশাপাশি গুরুত্ব পাবে তেল গ্যাস বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকারের একটি অগ্রাধিকার খাত। 2009-10 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 2,644 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা বেড়ে হয়েছে 24,768 কোটি টাকা। করোনার মধ্যেও চলছে বিদ্যুৎ খাতের নানা প্রকল্প বাস্তবায়ন। ধারাবাহিকতা ধরে রাখতে আগামী বাজেটে 26,118 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবে 2,860 কোটি টাকা। জ্বালানির 2800 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা আমাদের নিজস্ব অর্থ, 800 কোটি টাকার মতো আমাদের দরকার, খুব বেশি না, কারণ নিজেদের অর্থ দিয়ে আমরা জ্বালানিতে বেশিরভাগ প্রজেক্ট করছি। বিদ্যুতেও প্রায় 1,000 কোটি টাকার মতো আমাদের নিজস্ব অর্থ থাকবে। অ্যানুয়াল পারফরমেন্সেও আমরা সবার উপরে থাকি, এডিবিতেও অ্যাচিভমেন্টও আমরা সবসময় উপরে থেকে থাকি। আশা করছি এবারও তাই থাকা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের সাফল্য ম্লান হচ্ছে সঞ্চালন আর বিতরণের ব্যর্থতায়, তাই এর উন্নয়নে বাড়তি নজর থাকবে আগামী অর্থ বছরে। আর তেল গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া সহ দ্রুত শেষ করা হবে চলমান প্রকল্পগুলো। যখনই ডিমান্ড বাড়ছে গ্যাসের, ওখানেই তো গ্যাসের সমস্যা হচ্ছে। আমাদের মানে নতুন লাইনগুলো সংস্কার করতে হচ্ছে, আমাদের প্রেশারগুলো ঠিক করতে হচ্ছে। অনেক জায়গাতে প্রেশারে কমপ্লেন আসে। হ্যাঁ, বিদ্যুৎকেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়, ইন্ডাস্ট্রিতেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়। বিভিন্ন এলাকাতে এখনও ভোল্টেজ সমস্যা হচ্ছে না, সেইগুলি সেখান থেকে বেরিয়ে আসা এই একটা বড় বিষয়। আর যেসব জায়গায় ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হচ্ছে। চলতি বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি রাখা হয়েছে 9,000 কোটি টাকা। আগামীতে ভর্তুকি বরাদ্দ থাকতে পারে 5,000 কোটি টাকা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের কারণে ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে প্রায় 1.5 মাস। তবে এই সময় বেড়েছে পণ্য পরিবহন। তারপরও প্রায় 150 কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। রেলমন্ত্রী জানান, আরও বেশি লোকসান ঠেকাতে রেলের ইঞ্জিন, বগি ও অন্যান্য যন্ত্রাংশ যেন বিকল না হয়, সেজন্য
ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 এপ্রিল থেকে বন্ধ রেল চলাচল। সরকারি নির্দেশনায় ঈদ যাত্রাতেও মেলেনি সেবা, তাই স্টেশনে ভিড় নেই, অলস পড়ে আছে ইঞ্জিন আর বগি। ট্রেন না চললেও থেমে নেই রক্ষণাবেক্ষণের কাজ। লকডাউনেও লাইন সচল রাখতে চলছে তদারকি। এই মেনটেন্যান্স হলো পিরিয়ডিক মেনটেন্যান্স, রুটিন মেনটেন্যান্স বা তাৎক্ষণিক যেটা সমস্যা হলে এটা মেনটেন্যান্স। তো হয়তো এখন তাৎক্ষণিক ফেলিউরটা কম আছে গাড়ি না চলাচলের কারণে, কিন্তু রুটিন মেনটেন্যান্সগুলি আমাদের এটা করতেই হয়। এটা না করলে সিস্টেম ঠিক থাকে না, এই জন্য আমরা সবসময় এই কাজগুলি করে যাচ্ছি। রেল মন্ত্রণালয়ের তথ্য মতে যাত্রী পরিবহন থেকে মাসে গড় আয় প্রায় 90 কোটি টাকা। ঈদে আয় বাড়ে 15 থেকে 20 কোটি টাকা। লকডাউনে ট্রেনে পণ্য পরিবহন বাড়ায় আয় হয়েছে প্রায় 30 কোটি টাকা। তারপরও 1.5 মাসে প্রায় 150 কোটি টাকা লোকসান। যে আর্নিংটা হয়, যা হয় মানে আমাদের মাসে যেটা আর্নিং হয়, এটা তো যেহেতু টোটালটাই বন্ধ লকডাউন, কাজে টোটালটাই আমাদের মাইনাস। ইন্ডিয়া থেকে আমাদের এটা অনেক বেড়ে গেছে এখন, মানে আর্নিংটা ওদের সঙ্গে এখন মালামাল যে পরিবহন আগে যেটা ইয়ে ছিল তার থেকে অনেক বেশি এখন মানে মালামাল আনা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় রেলের যন্ত্রাংশ বিকল হওয়ার শঙ্কা থাকে। বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান রেলমন্ত্রী। আমাদের যে সিগন্যালের সঙ্গে যারা জড়িত, তারপরে ট্র্যাক যারা দেখে মেনটেনেন্স, যে ট্র্যাক ঠিক আছে কিনা, বা স্টেশনগুলোতে স্টেশন এই পাস দেওয়ার জন্য যে সিগন্যাল, এই সব সেই লোকগুলো কিন্তু সবাই অ্যাক্টিভ আছে এবং এগুলো যাতে না হয় চালু থাকে সেটার জন্য এই মেনটেনেন্সগুলো তো করাই। রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেন চলাচল বন্ধ থাকায় লোকসান হলেও করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকরী হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবার নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেটি হলে এর নাম হবে ইয়াস। সাগরের তাপমাত্রা আবহাওয়া এবং তাপমাত্রা দেখে এ ধারণা আবহাওয়া অফিসের। এক বছরেও আমপানের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলের বাসিন্দারা। 2020-এর 20 মে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। সে ঝড়ের 1 বছর পূর্ণ হওয়ার দিন আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, উত্তর আন্দামান সাগর ও এর পাশের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার নাগাদ একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি নিতে পারে ঘূর্ণিঝড়ের চেহারা। বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26 মে সকাল নাগাদ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী এবং গাণিতিক আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির বিষয়গুলো যদি বিবেচনায় আমরা নেই, তাহলে দেখা যাচ্ছে এটি আগামী 26 তারিখ নাগাদ এটি ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূল এলাকায় পৌঁছার একটা সম্ভাবনা রয়েছে। গত 1 বছরে বঙ্গোপসাগর উপকূলে কোনো ঝড় না হওয়ায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল, আর সেটি হলে এর নাম হবে ইয়াস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ কমে আসায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সেও কড়াকড়ি শিথিল করা শুরু হয়েছে। 6 মাস বন্ধ থাকার পর বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মনের জিগানি বাগানের দ্বার আবারও খুলছে দর্শনার্থীদের জন্য। 19 শতকের ফরাসি ইমপ্রেশনিজম ধারার অন্যতম শিল্পী ক্লদ মনে তুলির আঁচড়ে মনোমুগ্ধকর একটি মাস্টারপিস উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম ওয়াটার লিলি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে 75 কিলোমিটার দূরের জিগানি গ্রামের এই বাগানবাড়িতে থাকতেন ক্লদ মনে। সামনের এই পুকুর থেকেই তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন ওয়াটার লিলি সৃষ্টির। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় ফ্রান্সে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ক্লদ মনের জিগানি বাগানও। করোনার দুঃসহ স্মৃতি ভোলাতে নিসর্গের কোনো জুড়ি নেই, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এটি ক্লদ মনের পুকুর। এই জায়গা এখনো ঠিক তেমনই আছে, যা দর্শনার্থীদের প্রতি মুহূর্তে রোমাঞ্চিত করবে, তাদের ফিরিয়ে নিয়ে যাবে মনের ভুবনে। করোনা মহামারীর আগে পর্যটন মৌসুমে মনের এই বাগানবাড়িতে আসতেন 7 লাখের বেশি পর্যটক। তবে সংক্রমণের ঝুঁকি কমাতে বর্তমানে দৈনিক 200 দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।